নমস্কার, শুনছেন সাহিত্যিক বিমল করের পূর্ণ অপূর্ণ। আজ শোনাব উপন্যাসের ৫০ পর্ব। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর গল্প পাঠ ভালো লাগলে শেষে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। বিকেলের পর অবনী এলো। হৈমন্তী বলল, আসুন। এ কদিন কি হলো, কাজ? না, অবনী মাথা নাড়ল হেসে। কাজের জন্য অতটা নয়, গাড়িটা বিগড়ে গিয়েছিল। ও, গাড়ি আবার খারাপ হয় নাকি? হৈমন্তী হেসে বলল। ঘরে বসতে বসতে অবনী বলল, সব গাড়ি বিগড়োয়। নিজের হাতেই বাতি জ্বালিয়ে নিল হৈমন্তী। সন্ধে হয়ে আসছে। তারপর কি খবর বলুন, অবনী শুধল। আপনাদের সুরেশ মহারাজের জ্বর, হৈমন্তী বলল। জ্বর? অবনী চমকে উঠতে গিয়েও তেমন চমকালো না। হয়তো হৈমন্তীর গলার স্বরে কোনো গুরুত্ব না থাকায় এবং হালকা করে কথাটা বলায় অবনী অতটা আতঙ্কিত হলো না। তবু সে উদ্বেগের দৃষ্টিতে তাকিয়ে থাকল। হৈমন্তী বলল, ভয়ের কিছু নয়, সর্দি জ্বর বলেই মনে হচ্ছে। অবনীর চমকিত ভাবটা কাটল। চোখের পলক ফেলে দৃষ্টি হৈমন্তীর চোখের তলা থেকে নামালো। সর্দি জ্বর? তবে বলা যায় না, চিকেন পক্সও হতে পারে। এখনো কিছু বোঝা যাচ্ছে না। কেমন আছেন এখন? ভালো। দুপুরে জ্বর সামান্য বেড়েছিল, এখন বিকেলে দেখলাম কমেছে। কত? ১০০। অবনী চুপ করে থাকল। আপনি আমায় যা অপদস্থ করেছেন, হৈমন্তী সামান্য হেসে বলল, তিরস্কারও যেন রয়েছে। অপদস্থ কেন? গগনকে আপনি চিঠি লিখেছেন? লিখেছি। অবনী অবাক হচ্ছিল। গগন আবার ওকে লিখেছে? ও ভাবল আমি গগনকে লিখেছি। না, আমি লিখেছিলাম। এখানে খুব প্যানিক, রোজই ২-৪টে করে মারা যাচ্ছে শুনি। অবনী চিন্তিত মুখে বলল। আপনি কি যে লিখলেন, ও ভাবল আমি এখান থেকে পালিয়ে যাবার জন্য ব্যস্ত হয়ে গগনকে লিখেছি। হৈমন্তী যেন এখনো এই বিষয়ে তার ক্ষুব্ধ ভাবটা সম্পূর্ণ ভুলতে পারেনি। অবনী হৈমন্তীকে দেখতে দেখতে এবার পকেট থেকে সিগারেট বের করল। সিগারেট ধরিয়ে নিয়ে বলল, গগন আপনাকে কলকাতায় পাঠিয়ে দিতে লিখেছে। হ্যাঁ, আমি তাই লিখেছিলাম। হৈমন্তী এবার কৌতুক করেই বলল, গগন আবার আপনাকে আমার গার্জেন করে দিয়ে গেছে, কিছুই তো আর বলা যাবে না। অবনী কৌতুকটা উপভোগ করল হয়তো। গার্জেনের রেসপন্সিবিলিটিটা বড় বেশি, কিন্তু তা নয়। আপনি কি অবস্থাটা সব জানেন? কি? অবনী এবার আর হাসল না, বলল, এখান থেকে মাইল ৪ দূরে একটা গ্রাম আছে, মোটামুটি বড়ই। সেই গ্রামের দিন ৩-এর মধ্যে ৫ জনই মারা গেছে। ভুগছে কত যে কে জানে। ব্যাপারটা উড়িয়ে দেবার মতন নয়। বিজলীবাবুর কাছে আমি খবরাখবর পাই। তার বাসের কন্ডাক্টররা তো সারাটা তল্লাটে রোজ ঘুরছে, তাদের খবরে রিলাই করা যায়। আপনি জানেন না, কোনো কোনো গ্রাম থেকে লোক পালাচ্ছে। হৈমন্তী শুনল। অবনীর উদ্বেগ অকারণ নয় হয়তো, কিন্তু গগনকে কি এইসব কথাও লিখেছে নাকি? সর্বনাশ! তাহলে বলা যায় না, কোনো রকমের মার কানে কথাটা উঠলে হয় পত্রপাঠ ফিরে যাবার টেলিগ্রাম, না হয় গগনকেই মা পাঠিয়ে দেবে তাকে নিয়ে যেতে। হৈমন্তী চোখ তুলে বলল, সর্বনাশ! আপনি কি গগনকে এ কথা লিখেছেন? খানিকটা লিখেছি। অবনী হেসে ফেলে জবাব দিল। দু পলক অবনীর মুখের দিকে তাকিয়ে থেকে হৈমন্তী বলল, তাই এখন বুঝতে পারছি গগন কেন অত তাড়া দিয়েছে। অবনী কথা বলল না, ধোঁয়া গিলে আস্তে আস্তে নাক মুখ দিয়ে বের করতে লাগলো। খানিকটা চুপচাপ থাকার পর হৈমন্তী বলল, আমি তো যাচ্ছি। অবনী তাকিয়ে থাকলো। খুব একটা বিস্মিত হবার মতন কিছু যেন নয়, অথচ বিশ্বাস অবিশ্বাসের দ্বিধা রয়েছে দৃষ্টিতে। যাচ্ছেন? হ্যাঁ, মাথা নাড়ল হৈমন্তী। কখন? দিন ১৫-র মধ্যেই। বলে হৈমন্তী আরো কিছু বলার জন্য ঠোঁট ভেঙে তাকিয়ে থাকলো। পরে কি মনে করে কিছু বলল না। সুরেশ্বরবাবু জানেন? হ্যাঁ, জানেন। কিছু বললেন না? প্রথমে আরো কিছুদিন থাকার কথা বলেছিল, পরে আর বলেনি। হৈমন্তী সামান্য বাঁকা হয়ে টেবিলের দিকে ঝুঁকে বাতির শীষ ঠিক করতে লাগলো। আলো তার মুখে, চোখ নাক চিবুক আলোময় হয়েছিল। চুলের খোঁপা ঘাড় পিঠ ছায়ায়। সোজা হয়ে বসতে বসতে এবার বলল, আগে যাবার কথা আমি কিছু ঠিক করিনি, বলিওনি।
কিন্তু পরে ওর ভাবসাব দেখে আমার খারাপ লাগলো। আরও আগে চলে যাওয়া উচিত ছিল। নেহাত। হৈমন্তী থেমে গেল। খানিকটা ঝোঁকের মাথায়, খানিকটা উন্মনা বসে সে কথাটা বলে ফেলেছে। কাল থেকেই কথাটা সে ভুলতে পারছে না। সুরেশ্বর কি করে ধরে নিল হৈমন্তী প্রাণ ভয়ে ভীত হয়ে পালাতে চাইছে? কেনই বা সুরেশ্বর ঘুণাক্ষরেও হৈমন্তীকে নতুন ডাক্তার খোঁজার কথা জানায়নি? নিজেকে অন্তত এ ব্যাপারে এত অপমানিত ও আহত বোধ করেছে হৈমন্তী যে রাগ, অভিমান, অসম্মানের জ্বালা যেন কিছুতেই ভোলা যাচ্ছিল না। অন্য কাউকে কথাটা শোনানোর জন্য তার ভেতর থেকে একটা উত্তেজনা ছিল। অবনীর কাছে নিজের ব্যক্তিগত বিষয়ে হৈমন্তী আগে কখনো আলোচনা করত না। পরে কখনো কখনো নিজের বিরূপতা জানিয়েছে, যদিও সেই বিরূপতায় সুরেশ মহারাজ ছিল, আশ্রম ছিল, সুরেশ্বর ছিল না। তারপর ভাষা ভাষাভাবে সুরেশ্বরও হয়তো এসেছে, তবু স্পষ্ট করে ধরাছোঁয়ায় কিছু থাকতো না। ইদানিং, বিশেষ করে সেদিন মাদাউয়ালের সেই ইন্সপেকশন বাংলোয় অবনী যেন আর কোনো অস্পষ্টতা না রেখেই সুরেশ্বরের কথা তুলেছিল। হৈমন্তী বাধা দেয়নি, দিতে পারেনি। সেদিনের পর ব্যক্তিগত কথাটা আর চাপা রাখার চেষ্টা অকারণ। বিষদৃশ্য বলেই যা উচ্চকণ্ঠে ওরা অবনী বা হৈমন্তীকে কথাটা তোলে না, নয়তো মনে মনে আজ আর কোনো বাধা অনুভব করে না। আজ এখন হৈমন্তী সুরেশ্বরের ব্যবহারের প্রসঙ্গটা উন্মনা বসে হঠাৎ তুলে ফেলার পর অনুভব করল অবনীর কাছে কথাটা পুরোপুরি বলতেও তার দ্বিধা বা সংকোচ হচ্ছে না, বরং বলার বাসনা জাগছে, ভালো লাগছে। হৈমন্তী বলল, আমি তাড়াতাড়ি চলে যাই এটা ওর ইচ্ছে ছিল না, আরও কিছুদিন থাকতে বলেছিল। আশ্রমে আবার যদি কারো অসুখ বিসুখ করে তাই রাখতে চেয়েছিল। যে যার নিজের দিকটাই দেখে। অবনী হৈমন্তীর আচরণের মধ্যে উত্তেজনা এবং বিরূপতা অনুভব করতে পারছিল। কিছু বলল না। হৈমন্তী হঠাৎ বলল, আপনার সুরেশ মহারাজ নতুন ডাক্তার আনছেন বললেন? অবনী যেন কথার কথা বলল। কাল বললেন। অনেক দিন থেকে নাকি খোঁজাখুঁজি করছেন। হৈমন্তীর ঠোঁটের প্রান্ত কুঁচকে এলো, চোখে কেমন উপহাস উপচে উঠছিল। আমাকে কেউ আর জানাননি অবশ্য, কিন্তু তলায় তলায় চিঠি লেখালেখি, বিজ্ঞাপন দেওয়ার কথাও ভেবে রাখা হয়েছিল। নেহাত নাকি অসুখটা এসে পড়ায় সব গোলমাল হয়ে গেল, নয়তো এতদিনে আমায় তাড়াতেন। কথার শেষে হৈমন্তী বিদ্রূপ করে হাসবার চেষ্টা করল, হাসল, অথচ সে হাসি করুণ দেখালো। অবনী কি বলবে ভেবে পেল না। হৈমন্তীর কোথায় লেগেছে তা অনুমান করার চেষ্টা করে বুঝতে পারছিল সম্মানে লেগেছে। লাগা অসম্ভব নয়। সে অক্ষম। এই অপরাধে সুরেশ্বর নিশ্চয় নতুন ডাক্তারের খোঁজ করছে না। হৈমন্তীকে রাখা যাবে না বা হৈমন্তী থাকবে না বুঝেই হয়তো নতুন ডাক্তারের খোঁজ করছিল। কিন্তু হৈমন্তীকে কথাটা না জানিয়ে সুরেশ্বর ভালো করেনি। অবশ্য অবনী ভাবল, জানালেই কি হৈমন্তী প্রসন্ন হতো? হৈমন্তীকে শান্ত ও সুস্থির করার আশায় অবনী সামান্য হেসে হালকা গলায় বলল, না, আপনাকে তাড়াতেন না। ভদ্রলোক এতটা কাণ্ডজ্ঞানহীন নন। আপনি থাকবেন না বুঝেই একটা ব্যবস্থা করছিলেন আর কি। হৈমন্তী তাচ্ছিল্যের সঙ্গে হাসার মুখ করল। সামান্য সময় চুপচাপ আবার অবনী শেষে বলল, সুরেশ্বর বাবুকে একবার দেখে আসা দরকার। চলুন, যাবেন নাকি? চা খেয়ে যাবেন না? বসুন, একটু চা করে আনছি। মালিনী বোধহয় এদিকে নেই। হৈমন্তী বলল, সামান্য অন্যমনস্ক। বোধহয় এতক্ষণে তার খেয়াল হয়েছে সে খুব অসন্তুষ্ট হয়ে পড়েছিল। নিজেকে সংযত করার চেষ্টা করছিল এবার। হৈমন্তী উঠছিল, অবনী বাধা দিল, বলল, এখন থাক, দেখাটা করে আসি, এসে চা খাবো। আপনি যাবেন? মাথা নাড়ল হৈমন্তী। না, আমি বিকেলেও গিয়েছি, আপনি ঘুরে আসুন। অবনী কয়েক মুহূর্ত অপেক্ষা করল, যেন শেষ পর্যন্ত হৈমন্তীর মত বদলাতে পারে। পরে উঠে দাঁড়িয়ে বলল, আমি তাহলে ঘুরে আসি। সুরেশ্বরের ঘরের বারান্দায় ছোটখাটো ভিড় ভেঙে গিয়েছে। তারা কেউ সিঁড়িতে, কেউ বাগানে, কেউ বারান্দায়। অবনী এসে পৌঁছল। শিবনন্দনজি তখনও বারান্দায় দাঁড়িয়ে। অবনীর সঙ্গে চোখের পরিচয়, সরে দাঁড়িয়ে পদ দিলেন এবং নমস্কার জানালেন। অবনী সামান্য মাথা নিচু করে প্রতি নমস্কার জানালো, হাত তুলল না। কেমন আছেন সুরেশ্বরবাবু? ভালো, শিবনন্দনজি জবাব দিলেন। ঘরের দিকে পা বাড়াতে বাড়াতে অবনী শুনল শিবনন্দনজি বারান্দা দিয়ে নামতে নামতে কি যেন বলছেন অন্যদের। মনে হলো তিনি কোনো বিষয়ে কিছু ব্যস্ত এবং ভেঙে যাওয়া ভিড়ের কাউকে কিছু বোঝাবার চেষ্টা করছেন। কাউকে কোথাও থেকে আনা না আনার কথা বলেই মনে হলো।
মাঝের ঘরে লণ্ঠন জ্বলছিল। অবনী কয়েক পা এগিয়ে এসে ডাকল, সুরেশ্বর বাবু। পাশের ঘর থেকে সুরেশ্বর সাড়া দিল এবং প্রায় সঙ্গে সঙ্গেই মালিনী ভেতরের বারান্দা থেকে ঘরে এলো। মালিনী এ বাড়িতেই আছে তাহলে। মালিনী কিছু বলল না, কিন্তু এমন ভাব করল যেন অবনীকে পথ দেখিয়ে সুরেশ্বরের ঘরে পৌঁছে দিচ্ছে। সুরেশ্বর বিছানার উপর উঠে বসতে বসতে বলল, আসুন। অবনী ঘরের মাঝামাঝি এসে বলল, কি হলো মশাই, আপনি আবার জ্বর বাঁধিয়ে বসলেন কেন? কেমন আছেন? ভালো। জ্বর বাঁধিয়ে সুরেশ্বর যেন অপ্রস্তুতে পড়েছে সেই রকম হাসল একটু। বলল, বসুন। মালিনী, ওই চেয়ারটা। সুরেশ্বর মালিনীকে চেয়ার এগিয়ে দিতে বলছিল, তার আগেই অবনীর নিজের চেয়ার টেনে নিল। ঠান্ডা ঠান্ডা লাগিয়েছেন খুব। অবনী বসতে বসতে বলল, কোল্ড ফিভার। মালিনী ঘর ছেড়ে চলে গেল। সুরেশ্বর বিছানার পাশ থেকে মোটা গরম চাদর টেনে নিয়ে গায়ে জড়ালো, পায়ের দিকে কম্বল। বোধহয় শুয়েছিল। অবনীর গলা পেয়ে উঠে বসেছে। বলল, হেম তো তাই বলছে সর্দি জ্বর, আমার মনে হচ্ছে বেতো জ্বর। বলে সুরেশ্বর তার অসুখের প্রসঙ্গটা আরো লঘু করার চেষ্টা করল। বয়স হচ্ছে, বাত ধরেছে, হাড়ে হাড়ে ব্যথা। হাসল। আপনাদের খবর কি? বিজলীবাবু কেমন আছেন? ভালো, অবনী বলল। তার মনে হলো সুরেশ্বরের চোখ মুখ বেশ ফুলে আছে। আপনাদের দিকে এখনো অসুখ বিসুখটা ছড়ায়নি। এক আধরা দেখা দিয়েছে, শুরু বলতে পারেন। সুরেশ্বর এমনভাবে তাকিয়ে থাকলো, মনে হচ্ছিল যেন সে ভেবেছিল কোনো সুসংবাদ শুনবে, অথচ দুঃসংবাদ শুনল। অবনী বলল, এই এরিয়ায় এরই মধ্যে কম করে ৮০-৯০টা এই রোগে মারা গেছে, কিন্তু দেখছেন না কারোর কোনো গা নেই। এইভাবে অসুখটা চলবে, আরও ১০০-১৫০ মারা যাবে, তারপর নিজের থেকে নামবে। ততদিনে একটা ন্যাচারাল ইমিউনিটি গ্রো হয়ে যাবে মানুষের। শুনেছি পাটনা থেকে কিছু ডাক্তার আসছেন। আসুন আগে। অবনী যেন কথাটার কোনো গুরুত্ব দিল না। সুরেশ্বর সামান্য সময় চুপ করে থেকে বলল, শিবনন্দনজি খবর টবর রাখেন, তিনি বলছিলেন আসবে, শীঘ্রই আসবে, হয়তো এই সপ্তাহের মধ্যেই। আপনি বিশ্বাস করেন আসবে? বিশ্বাস তো করতেই হবে। আপনি একটু বেশি রকম বিশ্বাসী। বিশ্বাস ছাড়া চলে কই? হয় কাউকে, না হয় কিছুকে তো বিশ্বাস করতেই হয়। ঠকতেও হয়, হয় না? অবনী সুরেশ্বরের দিকে অর্থপূর্ণ দৃষ্টিতে তাকালো। সুরেশ্বর অবনীর দৃষ্টি থেকে কথাটার অর্থ হয়তো বুঝতে পারল। বলল, অনেকে তাই মনে করে। আপনি করেন না? সুরেশ্বর আস্তে মাথা নাড়ল। না, সে মনে করে না। বলল, আপনি যে ধরনের ঠকার কথা বলছেন আমি তেমন কিছু ভাবছি না। অবনীর ইচ্ছে হলো বলে, আপনার হয়তো এমনও মনে হতে পারে আপনি কাউকে ঠকাচ্ছেন না। অবনী সুরেশ্বরের অসুস্থ অথচ সংযত ধীর স্থির মুখভাব লক্ষ্য করতে করতে বলল, আপনার মাঝে মাঝে মনে হয় আপনি আমাদের জীবনের খুব কমই দেখেছেন, কখনো কিছু হারাননি, কিছু পাননি। কিছু হারাইনি? না, তেমন কিছু হারাননি। যে জিনিস হারালে মানুষ তার ক্ষতির মূল্য বোঝে, অন্তত তেমন কিছু হারাননি। সুরেশ্বর অপলকে অবনীর মুখের দিকে তাকিয়ে থাকল। তার চোখের তারা মুহূর্তের জন্য উজ্জ্বল হয়ে উঠেছিল, যেন স্ফুলিঙ্গের স্পর্শ পেয়েছিল। পরে সেই উজ্জ্বলতা মরে গেল, দৃষ্টিতে অন্যমনস্কতা এবং বেদনার ভাব এলো। চোখের পলক ফেলে সুরেশ্বর অন্যদিকে তাকালো। তারপর শান্ত গলায় মৃদু স্বরে বলল, আপনি ঠিকই বলেছেন, বড় কিছু না হারালে মানুষ নিজেকে বুঝতে পারে না, অথচ দুঃখ যন্ত্রণার বোধ তার থাকে না। সামান্য সময় নীরব থাকল, তারপর হঠাৎ বলল, আপনি কি কিছু হারিয়েছেন? আমার কথা আলাদা, অবনী বলল। জন্ম থেকেই আমি হাড়ের খেলা খেলছি, ধাতে সয়ে গেছে। বলার পর সে কৌতুক অনুভবের ভান করে হাসার চেষ্টা করল। সুরেশ্বর মুখ ফিরিয়ে তাকালো। আপনি তাহলে খারাপ খেলোয়াড়? সুরেশ্বরও হাসবার চেষ্টা করল। একেবারে রদ্দি, এ ব্যাড প্লেয়ার উইথ এ ব্যাড লাক স্যার। অবনী এবার সামান্য জোরেই হেসে উঠল। সুরেশ্বর যেন না হেসে পারল না। হাসি থামলে বলল, মাঝে মাঝে আপনার সঙ্গে কথা বলতে খুব ইচ্ছে করে। আজ শরীরটায় তেমন জুত নেই, আর একদিন যদি। বলতে বলতে সুরেশ্বর থামল, ভাবল, তারপর বলল, অবনীবাবু, আপনার সঙ্গে কয়েকটা কথা বলতে পারলে ভালো হতো। অন্য আর একদিন।
সুরেশ্বরের কথা শেষ হবার আগেই শিবনন্দনজি এলেন। সুরেশ্বরের দিকে তাকিয়ে থাকলেন, চিন্তিত। কিছু বলার আছে, প্রয়োজনীয় কথা। অবনীর জন্য যেন বলতে পারছেন না। অবনী উঠে পড়ল। দিন দুয়েক পরের কথা। অবনী গুরুডিয়ায় আসছিল, সঙ্গে বিজলীবাবু। সুরেশ্বরের অসুখ শুনে বিজলীবাবু আসতে চেয়েছিলেন। আজ আসার পথে বাস অফিস থেকে অবনী তাকে তুলে নিয়েছে। বিকেল পড়ে গিয়েছিল। শীতের বাতাস বুঝি আজ সারাটা দিনই থেকে থেকে দিক ভুল করে দক্ষিণ দিয়ে আসছিল। কয়েক ঝলক আসে, আবার থেমে যায়। বাতাসে শিহরণ আছে, শীতের ধার নেই, ঈষৎ যেন উষ্ণ। ফাল্গুনের মুখোমুখি এসে বাতাস বুঝি দোনামোনা করে কখনো মাঘ কখনো ফাল্গুনের মন রেখে বইছিল। রাস্তাটা শুকনো পাতায় ভরা, দুপাশে অজস্র ঝরা পাতা। গরগল গাছগুলোর মাথা প্রায় নিষ্পত্র হয়ে এলো। মাঠে ঘাটে ধুলো উঠছে, ঝোপঝাড়গুলো ধূসর। বিজলীবাবু কখন যেন ঝোপ থেকে বুনো কুলের গন্ধ পেয়ে নাক টেনে গন্ধ নিলেন। যাই যাই করেও বিকেলটা কিছুক্ষণ ছিল, তারপর অপরাহ্ন ফুরালো। বিজলীবাবু বললেন, শীতটা এবার গেল মিত্তির সাহেব, আর কটা দিন। অবনী মুখে কিছু বলল না, বার দুই ঘাড় নাড়ল আস্তে, অর্থাৎ হ্যাঁ, শীত যাচ্ছে। বিজলীবাবু দেশলাই কাঠি দিয়ে দাঁত খুঁচিয়ে কাঠিটা ফেলে দিলেন। ইদানিং পানের সঙ্গে তিনি যে নতুন জর্দাটা খাচ্ছেন, সেটা নেশার পক্ষে জুতের নয়, কিন্তু গন্ধটা ভালো। নিজের মুখের গন্ধ যেন নিজেকেই মাঝে মাঝে অন্যমনস্ক করে দেয়। বিজলীবাবু বোধহয় মুহূর্ত কয় মুখ হাঁ করে সেই গন্ধ নিচ্ছিলেন, তারপর নিজের ছেলে মানুষিতে নিজেই মুখ বন্ধ করে হেসে ফেললেন। বললেন, মিত্তির সাহেব, একটু পান টান অভ্যেস করুন, জীবনটা একেবারে বিধবার ঠোঁট করে রাখলেন। অবনী হেসে জবাব দিল, পানের অভ্যেস তো আমার আছে বিজলীবাবু। বিজলীবাবু নিজের ভুলটুকু যেন সঙ্গে সঙ্গে বুঝতে পেরে হেসে উঠলেন। বললেন, হারে না, সে হলো কিনা জলপান, আর এ হলো স্থলপান। বলে বিজলীবাবু হাসতেই থাকলেন। পরে আবার বললেন, পানের কত রকম ফের আছে জানেন? অবনী মাথা নাড়ল, জানে না। বিজলীবাবু একটা ছড়া কাটলেন, তার খানিকটা হিন্দি হিন্দি শোনালো, বাকিটা উর্দু টুর্দু হবে। বললেন, আয়ুর্বেদের অনুপানের মতন নানা অনুপান আছে পানের। অনুপান মেশালে কোনো পানে মন সুখ, কোনো পানে রতিসুখ। বলে হাসতে লাগলেন। বিজলীবাবুর যাবতীয় বিষয়ে জ্ঞান মাঝে মাঝে অবনীকে চমৎকৃত করে। আপাতত সে তেমন চমৎকৃত হল না। পানশাস্ত্রে আপনি বরাবরই পণ্ডিত। শাস্ত্রটাস্ত্র না, এ হলো নিজের মুখে ঝাল খাওয়া। সমজদার হলে বুঝতেন। পরিহাসটা অবনী উপভোগ করল কিনা বোঝা গেল না। বিজলীবাবু অল্প সময় যেন অবনীর জবাবের অপেক্ষায় থাকলেন। তারপর সহাস্য মুখে বললেন, কথাটা আপনার মনে ধরল না মিত্তির সাহেব, কিন্তু যা বললাম এ হলো খাঁটি কথা। অবনী হাসল না। সামনাসামনি একটা গাড়ি এসে পড়েছে, স্টেশন ওয়াগন। রাস্তার দিকে চোখ রাখল। বিজলীবাবু পকেট থেকে তাঁর সিগারেট কেস বের করেছিলেন। মুখোমুখি গাড়িটা পাশ কাটালো। অবনীর মনে হলো গাড়িটা সে টাউনে অনেকবার দেখেছে। সরকারি গাড়ি, গাড়ির মধ্যে বেশ কয়েকজন যেন ছিল। নিজের হাতে পাকানো সিগারেটের একটা নেড়েচেড়ে বেছে নিয়ে বিজলীবাবু দেশলাই জ্বাললেন। সিগারেটের অল্প একটু ধোঁয়া গলায় টেনে নিয়ে সামান্য পরে বললেন, আপনি যতই কেননা বলুন মিত্তির সাহেব, এক হাতে সংসারের খেলাটা ঠিক জমে না। যদি জমতো তবে ভগবানেরই বাড়তি খরচটা হতো না। অবনী ঘাড় ফিরিয়ে তাকালো, হাসল সামান্য। বাড়তি খরচ? অবনীর নির্বুদ্ধিতায় যেন কত হতাশ হয়েছেন বিজলীবাবু, সেইভাবে মাথা নেড়ে জিভের শব্দ করলেন। বললেন, বাড়তি খরচটা বুঝলেন না? হায় হায় মিত্তির সাহেব, বিধাতা পুরুষের এমন সৃষ্টি যার সব দিকেই বাড়তি, সেই ফেমিনাইন জেন্ডার চিনলেন না। অবনী হেসে উঠল। হাসির কিছু নয়, বিজলীবাবু বললেন, জগতেই বাড়তি খরচটা না থাকলে বাঁচার কোনো সুখ ছিল না। অবনী বলল, তা ঠিক, আপনাকে দেখেই বেশ বুঝতে পারি। ওই তো, শুধু দেখেনি, শিক্ষা টিক্ষা নেন না। বিজলীবাবু বেশ জোরে জোরে হাসলেন। হাসি থামলে বললেন, একটা কথা বলবো মিত্তির সাহেব? বলুন। আপনি তো আর সুরেশ মহারাজ নন যে ব্রহ্মচারী হয়ে হর্তুকি খেয়ে পড়ে থাকবেন আজীবন।
বয়স টয়সও বেশ হলো, অর্ধেক বেলা তো কবে শেষ, এখন একটু মানে ধরুন গৃহসুখ বলেও তো একটা কথা আছে। গৃহসুখ? অবনী কৌতুকের স্বরে বলল। হাসবেন না মিত্তির সাহেব, সংসারে এসেছেন, সুখ অসুখ শোক দুঃখ আরাম বিরাম এসবই প্রয়োজন। আপনি না চাইলেও এরা ছাড়বে না, তাছাড়া স্নেহ মমতা। অবনী চুপচাপ থাকলো। বিজলীবাবু যে আর রঙ্গরসিকতা করছেন না বেশ বোঝা যাচ্ছিল। দিনে দিনে বিজলীবাবুর সঙ্গে এমন একটা সম্পর্ক হয়ে গেছে যে তিনি ঘনিষ্ঠ বন্ধুজনের মতন এখন অনেক কিছুই অক্লেশে বলতে পারেন, বলতে সংকুচিত হন না। বিজলীবাবু বললেন, আমি মাঝে মাঝে ভাবি মিত্তির সাহেব, আপনি বড় বিচিত্র লোক। অবনী ঘাড় ফিরিয়ে তাকালো। বিচিত্র লোক কেন? বিচিত্র বই কি, দেখছি তো। ইচ্ছে করলে আপনি সাধারণ লোক যা চায়, যাতে সুখ শান্তি পায়, সবই প্রায় পেতে পারতেন, অথচ এমন বাউন্ডুলে হয়ে থাকলেন যেন আপনার কিছুই জোটেনি। এটা কি আপনার শখ? তাও তো নয়। অবনী সঙ্গে সঙ্গে কথার জবাব দিল না। পরে বলল, আপনি খানিকটা বেশি বেশি ভাবছেন বিজলীবাবু। বিজলীবাবু নিভে যাওয়া সিগারেটটা আবার ধরাতে লাগলেন। গাড়ি প্রায় লাট্ঠার মোড়ে এসে পৌঁছল। সিগারেট ধরিয়ে বিজলীবাবু বললেন, মিত্তির সাহেব, আমি কোনোদিন আপনার ফ্যামিলির ব্যাপারে কথা তুলিনি। দু একটা কথা জিজ্ঞেস করব, অপরাধ নেবেন না। অবনী চুপচাপ থাকল। বিজলীবাবু যে প্রসঙ্গটা কোনোদিন তোলেননি তা নয়, কিন্তু স্পষ্ট করে কোনোদিন বলেননি। প্রকারান্তরে একাধবার তিনি বিষয়টার উল্লেখ করেছেন। বিজলীবাবু বললেন, স্ত্রীকে কি আপনি আদপেই পছন্দ করেন না? না, আমার স্ত্রী নেই, একসময় ছিল, এখন সে অন্য কারো স্ত্রী। মিত্তির সাহেব, রাগের কথা নয় বিজলীবাবু, সত্যিই তাই। কলকাতায় আমার দু একজন বন্ধু আছে, তার মধ্যে একজনের সঙ্গে আমার চিঠিপত্রে যোগাযোগ রয়েছে। আমি না জেনে কথাটা বলিনি। বিজলীবাবু কিছুক্ষণ নির্বাক হয়ে থাকলেন, পরে বললেন, আপনি বর্তমানে তিনি কি করে অন্য লোকের স্ত্রী হতে পারেন? পারেন। অবনী এবার যেন ইচ্ছে করেই সামান্য পরিহাসের চেষ্টা করল। বেআইনি স্ত্রী হতে বাধা থাকে না, কথাটা তা নয়। আমাদের মধ্যে আর কোনো সম্পর্ক নেই, হবে না, কাজেই তার পক্ষে অন্য কারো স্ত্রী হতে বাধা নেই। হাতের সিগারেটটা ঠোঁটে তুলেও বিজলীবাবু ধোঁয়া টানতে পারলেন না, আবার নিভে গেছে। মুখের কাছ থেকে হাত নামিয়ে বললেন, আপনি যে কি বলেছিলেন সেবার, ডাইভোর্স, তাই নাকি? অবনী মাথা নাড়ল। না, হয়নি, হবে। আমি কলকাতায় আমার বন্ধুকে ডিভোর্সের ব্যবস্থা করতে লিখেছি। বিজলীবাবুর কাছে যেন প্রসঙ্গটি বেদনাদায়ক হয়ে উঠেছিল। অল্প সময় কি যেন ভাবলেন, বললেন, মিত্তির সাহেব, আপনাকে আমি অনেকটা চিনি, এই ব্যাপারটায় চিনতে পারলাম না। স্ত্রীকে আপনি ভালোবাসেননি? না। সম্বন্ধ করে বিয়ে? না না, সম্বন্ধ কে করবে? আমার সঙ্গে কারো সম্বন্ধ ছিল না, নিজেই করেছিলাম। পছন্দ করে ভালোবেসে? পছন্দ করে বই কি, ভালোবেসে নয়। না। অবনী গাড়িটা ধীরে করে আনলো। রাস্তার মাঝ মধ্যিখান থেকে একটা মোড় সরে যাচ্ছে, মাত্র 100 গজ দূরে লাট্ঠার মোড়। বিজলীবাবু যেন কোনো ধাঁধার মধ্যে পড়ে গিয়েছিলেন। মিত্তির সাহেব যে কি বলছেন, এই বলেন পছন্দ করে বিয়ে করেছি, এই বলেন ভালোবেসে নয়। পছন্দ করার সময় কি ভালোবাসাটা ছিল না? না ভালোবেসে পছন্দ, সেটা তবে কি? মিত্তির সাহেব, বিজলীবাবু গলার স্বর নামিয়ে ধীরে ধীরে বললেন, আপনি বোধহয় কোথাও ভুল করেছিলেন, ভালোবাসা ছাড়া কি পছন্দ হয়? অবনী কথার কোনো জবাব দিল না। ললিতাকে তার কেন পছন্দ হয়েছিল, কোথায় ললিতার আকর্ষণ ছিল, বিস্তৃত করে তা বলার আগ্রহ অবনীর হল না। অথচ এবারে জবাবেরও বুঝি প্রয়োজন ছিল। অবনী বলল, হ্যাঁ, ভুল করেছিলাম, যৌবনের ভুল। বিজলীবাবু কান পেতে কথাটা শুনলেন, হয়তো ভাবছিলেন। ছায়া গাঢ় হয়ে অন্ধকার হলো। লাট্ঠার মোড় ছাড়িয়ে গুরুডিয়ার পথে চলেছে গাড়িটা। কিছুটা দূরে, বোধহয় 50-60 গজ তফাতে কোনো শবযাত্রা চলেছে। রাম নাম সৎ হ্যায়, রাম নাম সৎ হ্যায়, ধ্বনিটা শোনা যাচ্ছিল। প্রায় ঝিল্লি স্বরের মতন ভেসে আসছে। ক্রমশ সেটা নিকট হতে লাগলো, ধ্বনিটা জোর হচ্ছে। অবনী গাড়ির গতি ধীর করল। শবযাত্রা আরো কাছে, রাস্তা ছেড়ে মাঠে নামছে। রাম নাম সৎ হ্যায়। গাড়ি পাশ কাটিয়ে হেডলাইটের আলোয় ভিজিয়ে চলে গেল।
বিজলীবাবু মাথা নত করে মৃতের উদ্দেশ্যে নমস্কার জানিয়ে শ্রদ্ধা দেখালেন। এটা তাঁর অভ্যেস। নিঃশ্বাস ফেলে আপন মনে কথা বলার মতন করে বললেন, আর একটা গেল। গাড়িটা আরো সামান্য পথ এগিয়ে আসতে রাম নাম আর শোনা গেল না। লণ্ঠনের আলো দুলছে পেছনে। মাঠ ভেঙে ওরা নদীর দিকে চলেছে। বিজলীবাবু এবার বললেন, মিত্তির সাহেব, স্ত্রী না হয় আপনার পছন্দ অপছন্দর ব্যাপার ছিল, কিন্তু মেয়েটা, সে তো আর আপনার পছন্দের মুখ চেয়ে জগতে আসেনি। কপালে পেয়েছিলেন, তাকে ফেলে এলেন কেন? অবনী এই প্রশ্নটার প্রত্যাশা করেছিল। বিজলীবাবু যেদিন প্রথম কুমকুমের কথা জানতে পারেন, সেই দিন থেকেই তার মনের কোথাও যেন একটা প্রবল আপত্তি ছিল, এবং 2-4 বার তিনি যে প্রকারান্তরে অবনীকে অভিযোগ না করেছেন এমন নয়। নিজের সন্তানহীন সন্তানের প্রতি এই অবহেলা যেন তাকে খুব বেশি আঘাত দিয়েছে, মর্মাহত করেছে। অবনী বলল, কুমকুমকে তার মা তখন ছাড়েনি। জোর করে নিয়ে এলেন না কেন? বিজলীবাবুর আন্তরিকতা ও উষ্ণতা অবনী অনুভব করতে পারল। উনি যে আবেগপ্রবণ হয়ে উঠেছেন তাতেও সন্দেহ নেই। কিন্তু অবনী কি বলবে? কি করে বিজলীবাবুকে বোঝাবে কুমকুমকে কেন আনতে পারেনি? বিজলীবাবুকে বোঝাতে হলে প্রসঙ্গটা 2 কথায় বোঝানো যাবে না। অবনীর তেমন কোনো ইচ্ছাও হলো না। অল্প সময় চুপচাপ থেকে শেষে অবনী বলল, তা হয় না বিজলীবাবু, অসুবিধে ছিল, বলে থামল। পরে আবার বলল, কুমকুমকে আমার আনার ইচ্ছে আছে। বিজলীবাবু তাকিয়ে থাকলেন, যেন অপেক্ষা করছিলেন। অবনী কিছু ভাবছিল। ভাবতে ভাবতে বলল, ডিভোর্সের মামলায় কি দাঁড়াবে আমি জানি না, মানে কোর্ট থেকে কাকে মেয়ে দেবে কে জানে। জেনারেলি মাদের কাছেই দেয়। এখানে অবশ্য আমার একটা অবজেকশন আছে, থাকবে, দেখি কি হয়। বিজলীবাবু আর কিছু বললেন না। অবনীর মুখ দেখে তার মনে হলো মেয়ের সম্পর্কে কিছু ভাবছেন হয়তো। দেখতে দেখতে বেশ অন্ধকার হয়ে এলো। পাতলা কুয়াশা ধোঁয়ার মতন দুলছে। গাড়ির আলোয় কখনো কখনো ইলশে গুঁড়ি বৃষ্টির মতন দেখাচ্ছিল। সন্ধ্যার মাঠে গন্ধ উঠেছে, তারা ফুটেছে আকাশে, বাতাস বড় শুকনো। এই স্তব্ধতার মধ্যে যেন অতি দূরের বাতাস রাম নাম সথায়ের গুঞ্জন আনল। অবনী গাড়ি থামিয়ে একটা সিগারেট ধরালো। বিজলীবাবু নরম সিগারেট নিলেন অবনীর। আবার গাড়ি চলতে শুরু করলে বিজলীবাবু ইতস্তত করে বললেন, মিত্তির সাহেব, আমার মন একটা কথা বলে, বলবো? অবনী ধোঁয়া টেনে নিয়ে সিগারেটটা বাঁ হাতের আঙুলে রাখল। বিজলীবাবু এবার কি বলতে পারেন অবনী যেন তা অনুমান করতে পারছিল। হৈমন্তীর কথা বলবেন কি? বিজলীবাবুকে প্রসঙ্গটা তুলতে দিল না। তার ভয় হলো সরাসরি তিনি কি বলবেন, কি জিজ্ঞেস করবেন কে জানে। অবনী বলল, সুরেশ মহারাজের আশ্রমের নতুন ডাক্তার আসছে, জানেন নাকি? নতুন ডাক্তার? বিজলীবাবু অবাক হলেন। হৈমন্তী চলে যাচ্ছেন, অবনী বলল। বিজলীবাবুকে এ যাবৎ সে কথাটা বলেনি। বিজলীবাবু অবাক হলেন না, বললেন, উনি যে থাকবেন না তা বুঝেছিলাম মিত্তির সাহেব, কিন্তু নতুন ডাক্তার আসছেন জানতাম না। কে আসছেন? জানি না, শুনছিলাম নতুন ডাক্তারের খোঁজ হচ্ছে। ভালো, বিজলীবাবু বললেন, বলে নিঃশ্বাস ফেললেন দীর্ঘ করে। নিবিড় নীরবতা, গাড়ি চলছে। গগনের সঙ্গে আমার নানা গল্প হতো। বিজলীবাবু কিছু পরে বললেন, আমি খানিকটা জেনেছি শুনেছি মিত্তির সাহেব, মানুষের মতি এইরকমই। না না, আমি ওর দোষ দিচ্ছি না, তবে এও তো কেমন একরকম ভালোবাসা। আমরা বলতাম প্রণয়, আপনারা বলেন ভালোবাসা। কে জানে আপনাদের আজকালকার ভালোবাসা কিরকম? সেই গানটার মতন, সুধার কলসি অলসে ভাসালি। অবনীর কি মনে হলো, হেসে বলল, আপনার বাড়িতে এবার একদিন ফেয়ারওয়েলের ব্যবস্থা করুন। ধীরে ধীরে মাথা নাড়লেন বিজলীবাবু, যেন বোঝাতে চাইলেন, তা তো ঠিকই, যাবার আগে ওকে একদিন বাড়িতে আনতেই হয়। ঠোঁটে সিগারেট রেখে পরপর কয়েকটা টান দিলেন। শেষে সিগারেট সরিয়ে মৃদু হেসে বললেন, সে না হয় হবে একদিন মিত্তির সাহেব, কিন্তু আপনিও কি ফেয়ারওয়েল দিচ্ছেন নাকি? অবনী নীরব, বিজলীবাবুর দিকে তাকালো না। একটু বেশি রকম মনোযোগ দিয়ে সামনের রাস্তা দেখতে লাগলো যেন। তারপর অকারণে হর্ন দিল বার দুই। বিজলীবাবু কিছুক্ষণ অপেক্ষা করে শেষে বললেন,
আপনার স্বভাবে তেমন জোর নেই মিত্তির সাহেব। পুরুষ মানুষের কবজি হবে জোরালো, মুঠো করে ধরবেন যখন তখন আর ছাড়বেন না। আলগা মুঠোতে কিছু হয় না। অবনী কিছু বলল না। বিজলীবাবু পুরুষ মানুষের কবজির কথাটাই জানেন, তার বেশি জানেন না। ললিতাকে ধরার সময় তার কবজি জোরালো ছিল, কিন্তু কি হলো? ললিতাকে রাখা গেল নাকি রাখতে ইচ্ছে হলো? তবু অবনী ভাবল, তার চরিত্রে বরাবর এই জিনিসটা আছে, দুর্বলতা। সে পারে না ধরে রাখতে, পারে না। তার মুঠো এক ললিতার বেলায় কিছুটা শক্ত হয়েছিল, নয়তো সবসময় আলগা, দুর্বল। কেন? অন্ধ আশ্রমের মধ্যে গাড়ি ঢুকে পড়ল। হৈমন্তীর ঘরের কাছাকাছি গাড়ি থামালো অবনী। বলল, আমি একটু পরে যাচ্ছি বিজলীবাবু। আপনি কি আসবেন না সুরেশ মহারাজের কাছে যাবেন? আপনি আসুন, আমি যাই, বিজলীবাবু বললেন। বলে গাড়ি থেকে নামতে লাগলেন। অবনীও নেমে পড়ল। বিজলীবাবু গায়ের চাদরটা ঝেড়ে ঝুড়ে গুছিয়ে আবার গায়ে দিলেন, দিয়ে এগিয়ে গেলেন। অবনী 2 মুহূর্ত দাঁড়িয়ে থেকে হৈমন্তীর ঘরের দিকে পা বাড়াল। সামনের মাঠটুকু পেরিয়ে বারান্দার কাছে আসতেই ঘরের মধ্যে আলো দেখা গেল। দরজা খোলা, পর্দা ঝুলছে, হৈমন্তী ঘরেই আছে। বারান্দায় উঠে আসতেই হৈমন্তীকে দেখা গেল। গাড়ির শব্দে দরজার পর্দা সরিয়ে এসে দাঁড়িয়েছে। অবনী কাছাকাছি এসে বলল, বিজলীবাবু এসেছেন, সুরেশ্বরকে দেখতে গেলেন। হৈমন্তী পর্দা সরিয়ে নিল। অবনী ঘরে পা বাড়াল। হৈমন্তী ঘরে বসে বসে কি করছিল বোঝা যায় না। রেডিও বন্ধ, বইপত্র কোথাও খোলা নেই। মাঝে মাঝে উল নিয়ে বুনতে বসে। উলের গোলা, বোনার কাঁটাও কোথাও দেখা যাচ্ছিল না। বিছানা পরিষ্কার, কোথাও কোনো ভাঁজ নেই। শুয়েছিল বলেও মনে হলো না। অবনী বলল, কি করছিলেন? বলে হৈমন্তীর মুখের দিকে তাকালো। কেমন আছেন সুরেশ্বরবাবু? ভালো। জ্বর ছেড়েছে? হ্যাঁ, কাল থেকেই আর জ্বর নেই। যাক, আপনার একটা বড় রকম দুশ্চিন্তা কাটল। হৈমন্তী তাকালো। অবনী কি তাকে পরিহাস করল? মুখ দেখে মনে হলো না অবনী পরিহাস করে কিছু বলেছে। হৈমন্তী বলল, আমার খুব একটা দুশ্চিন্তা ছিল না। হৈমন্তীর গলার স্বরে ঠিক রূঢ়তা নয়, কিন্তু কেমন একটা কাঠিন্য ছিল, যেন কথাটা তার পছন্দ হয়নি। অবনী বসল। বসে হৈমন্তীকে লক্ষ্য করল। কেমন শুকনো ও ক্লান্ত দেখাচ্ছে, অসন্তুষ্ট ভাব। আর কি খবর? অবনী বলল। হৈমন্তী কি একটা সাধারণ কথায় অসন্তুষ্ট হলো? তেমন কিছু ভেবে কথাটা অবনী বলেনি। খবর ভালো না, হৈমন্তী জবাব দিল। অবনী বুঝতে পারল না কেন, খারাপের কি হলো। হৈমন্তী সঙ্গে সঙ্গে কথার জবাব দিল না। বিছানার কাছে গিয়ে বসল। আলোর দিকে তাকিয়ে থাকলো কয়েক মুহূর্ত, তারপর অবনীর দিকে বলল, এখানে আবার একটা রোগী এসেছে, অবস্থা ভালো না। অবনী বিস্মিত, কেমন যেন বিমূঢ় হলো। এই আশ্রমে সেই রোগ ঢুকলো নাকি? হৈমন্তী বলল, মানুষের সাধারণ একটা কাণ্ডজ্ঞান থাকে, এখানকার লোকের তার নেই। সেই এপিডেমিক? হ্যাঁ। কার হলো? এখানকার কেউ নয়, তাঁত ঘরে হরিকিষণ বলে আছে একজন, তার ভাই। নদীর ওপারে গাঁয়ে থাকতো, তাকে নিয়ে এসেছে এখানে। আর কোথায় যাবে? এটাই তো জঞ্জাল ফেলার জায়গা। কবে? বলেই অবনীর মনে পড়ল, সেদিন সে যখন সুরেশ্বরের সঙ্গে দেখা করতে গেল, তখন বাইরের ভেঙে যাওয়া জটলার মধ্যে বোধহয় এই রোগী আনা নেওয়ার কথাটা হচ্ছিল। শিবনন্দনজি সম্ভবত তাই অত ব্যস্ত ছিলেন। হয়তো সেদিন অবনী যখন চলে আসে, শিবনন্দনজি ওই বিষয়ে কিছু বলতে এসেছিলেন। অবনী বলল, সেদিন আমি যখন সুরেশ্বরকে দেখতে গেলাম, বোধহয় এরকম একটা কথাবার্তা চলছিল। মাথা নাড়ল হৈমন্তী। পরের দিন বেলায় গরুর গাড়িতে নদী পার করে নিয়ে এসেছে। অবনী বুঝতে পারল না কি বলবে। হৈমন্তী বিরক্ত গলায় বলল, এদের মাথায় যে কি আছে আমি ভেবে পাই না। কাণ্ডজ্ঞান থাকলে কেউ এভাবে ওই রোগী এখানে আনে? এরকম একটা রিস্ক উনি নিলেন কেন? দয়া। কিন্তু এখানে, এটা তো জেনারেল হাসপাতাল নয়, এটা কিছুই নয়। আপনি কিছু বললেন না? আমার বলার অপেক্ষায় ওরা ছিল না। হৈমন্তী রাগে বিরক্তিতে অসহিষ্ণু হয়ে উঠেছিল। মানুষের সাধ্য অসাধ্যের জ্ঞান থাকা দরকার। সুরেশ্বরের সে জ্ঞান নেই। সে জানে না তার ক্ষমতা কতটুকু, অক্ষমতা কত বেশি। অবনী বলল,
রোগটাকে আবার আপনারা আশ্রমে ছড়াবেন। আমি না, উনি, ওরা। আমি কিছু বুঝতে পারছি না, এতে কি লাভ হলো? কিছু না, দয়ায় গলে মুহূর্ত দেখানো হলো। বরং টাউনে নিয়ে গিয়ে সরকারি হাসপাতালে দিতে পারতেন। হৈমন্তী কোনো জবাব দিল না। মানুষ যদি নির্বোধ হয়, না বোঝে, তাকে কে বোঝাবে? এখানে যার চিকিৎসা হবে না, হওয়া সম্ভব না, তাকে রেখে কি লাভ? এমনিতেও যে মরত, তাকে এখানে এনেও সেই মারছ। চোখের সামনে মনোহর মরল, বুড়ো তিলুয়া মরল, তোমরা দেখনি? তবে গির্জা তো বেঁচেছে, হেম। হ্যাঁ বেঁচেছে, কিন্তু সে কপাল জোরে, হৈমন্তীর হাত যশে নয়। সুরেশ্বর এসব বুঝেও বুঝবে না। কি করব হেম, ওরা বড় ধরেছে। সুরেশ্বরের এই হঠকারিতা অবনীরও পছন্দ হচ্ছিল না। কি করে একজন বোধ বুদ্ধি সম্পন্ন মানুষ এমন নির্বোধের মতন কাজ করে কে জানে। নিতান্ত দায়িত্বহীন না হলে এভাবে মরণাপন্ন সংক্রামক রোগীকে আনত না। হৈমন্তীর তিক্ত বিরক্ত হবার সঙ্গত কারণ রয়েছে। সে চোখের ডাক্তার, এই হাসপাতালটাও চোখ দেখাবার। এখানে চিকিৎসার ব্যবস্থা কিছু নেই, তবু কেন তুমি রোগী আনলে? অসন্তুষ্ট হয়ে অবনী বলল, ভদ্রলোক নিজের মর্জিতে কাজ করেন, উচিত অনুচিত বোধটাও বোধহয় তাঁর সবসময় থাকে না। হৈমন্তী বলল, দয়া দেখানো খুব সহজ। ও শুধু দয়া দেখাতে শিখেছে, দায় নিতে নয়। আমি 1000 বার করে বলেছি, এসব আমি পারি না, বুঝি না। আমি যা জানি না তার দায় আমি ঘাড়ে করতে পারবো না। তবু মানুষের জীবন নিয়ে এই ছেলে খেলা আমার আর ভালো লাগে না। অবনী তাকিয়ে থাকল। হৈমন্তীর চোখে এমন একটা অসহায় অক্ষম ভাব ফুটে উঠেছিল যে মনে হচ্ছিল সে যেন কোনো অপরাধে অপরাধী হবার ভয়ে শঙ্কিত হয়ে আছে। সম্ভবত এই দায়িত্ব তার পক্ষে দুঃসহ ভারের মতন মনে হচ্ছে। নিজের অক্ষমতায় সে পীড়িত, বিব্রত। অবনী কিছু ভাবল। লোকটার অবস্থা এখন কেমন? ভালো না। বয়স কত? বছর 25। কোনো রকমের টাউনের হাসপাতালে নিয়ে যাওয়া যেত না? নিতে পারলে ভালো ছিল। 40 মাইল টানা হেঁচড়া কেই বা নিয়ে যায়। কাল সকালে একটা ব্যবস্থা করতে পারি। কি ব্যবস্থা? আপনি পৌঁছে দিয়ে আসবেন? অবনী অন্যমনস্কভাবে বলল, ভাবছি। হৈমন্তী কয়েক পলক তাকিয়ে থাকল, পরে বলল, না, যে এনেছে এ দায়িত্ব তার। রাস্তার মধ্যে রোগী মরলে সে দোষ হবে আমার, আপনার। অবনী ভাবল, বলল, এখানে এভাবে রোগী পড়ে থাকলেই কি সে বাঁচবে? তাছাড়া আমার ভয় হচ্ছে যদি আপনার কিছু হয়, রোগটা এখানেও ছড়িয়ে পড়তে পারে। অবনীর গলার স্বরে এমন কিছু ছিল যা হৈমন্তীকে অকস্মাৎ কেমন দুর্বল ও অভিভূত করল। সুরেশ্বর কোনোদিন এ চিন্তা করেনি, ভাবেনি যে হৈমন্তীরও আপদ বিপদ হতে পারে। মুখে সে অনেক ভালো ভালো কথা বলেছে, কাজে হৈমন্তীর জীবনের মূল্য বড় দেয়নি। অবনী সিগারেট ধরাচ্ছিল। হৈমন্তী লাইটারের আলোর শিখা দেখল, সিগারেটের ধোঁয়ার গন্ধ পেল। কেমন যেন বেহুঁশে ছিল কিছুক্ষণ। হুঁশ হলে বলল, আমার কিছু হবে না, ডাক্তারদের রোগ হয় না, বলে হাসবার চেষ্টা করল। তারপর আলোর দিকে তাকালো, তাকিয়ে থাকলো, যেন কিছু দেখছে। শেষে বলল, যে কয়েকটা দিন আর আছি, অশান্তি করে লাভ নেই। এভাবে থেকেও তো আপনার শান্তি হচ্ছে না। না, তবে 2-4 দিনের মধ্যেই আমার দায়িত্ব করবে। অবনী বুঝতে পারল না, তাকিয়ে থাকলো। হৈমন্তী বলল, কি বলে যে মেডিকেল রিলিফ, তাই আসছে। 2-1 ডাক্তার, নার্স, ওষুধপত্র। আপনাদের সুরেশ মহারাজ এখানে তাদের হাসপাতাল খুলতে ঘর দিয়েছে। তারা আসবে, থাকবে, চিকিৎসা করবে। আমার কোনো দায়িত্ব থাকবে না। অবনী বিশ্বাস করতে পারছিল না, গুজব নাকি সত্যি। হৈমন্তী মাথা নাড়ল, না, গুজব নয়। আজ বিকেলেই টাউন থেকে সরকারি লোকজন এসেছিল গাড়ি করে। কথাবার্তার সময় আমি কিছুক্ষণ ছিলাম। অবনীর হঠাৎ সেই স্টেশন ওয়াগনের কথা মনে পড়ল, আসবার সময় পথে যেটা দেখেছে। অবনী বলল, আসবার সময় একটা সরকারি স্টেশন ওয়াগন দেখেছিলাম, সেটা নাকি? হৈমন্তী ঘাড় নাড়ল, হ্যাঁ সেটাই। দুজনেই তারপর নীরব হয়ে গেল। কিছুক্ষণ পর অবনী বলল, আপনাদের চোখের হাসপাতালটা তাহলে এপিডেমিকের হাসপাতাল হচ্ছে? এখন কিছুদিনের জন্য। আগে প্রাণ, পরে না চোখ। হৈমন্তী ম্লান হাসল। অবনী সিগারেটের টুকরোটা ফেলে দেবার আগে এক মুখ ধোঁয়া গলায় নিল, বলল,
এবার বোধহয় আপনি ফিরতে পারেন। পারি। কবে? ইস, আপনি আমায় তাড়াবার জন্য বড্ড যে ব্যস্ত। অবনী কি যেন বলতে গিয়েও পারল না, বরং কেমন বিব্রত ও আড়ষ্ট বোধ করল। শেষে সামলে নিয়ে হেসে বলল, না, কবে যাচ্ছেন জানা দরকার। আমরা আপনাকে একটা ফেয়ারওয়েল দেব। হৈমন্তী হাসল না, অন্যমনস্কভাবে তাকিয়ে থাকল। আজ এ পর্যন্তই। উপন্যাসের ষষ্ঠদশ পর্ব নিয়ে অন্যদিন আসব। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আজকের মতন নমস্কার।